আচ্ছা দেখ, ইনঅর্গানিকের লাস্ট হচ্ছে কেমিক্যাল বন্ডিং শেষ হয়েছিল। আচ্ছা বিক্রম বল, ইনঅর্গানিকের নেক্সট কি পার্ট করাবো? স্যার আপনি তো বলেছিলেন সেই এসপিডিএফ এর মধ্যে উল্টো দিক থেকে করবেন না কি এরকম? ও এসপিডি ব্লক এফ ওই এলিমেন্ট গুলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে ডিএফ ব্লক এলিমেন্টটাকে শুরু করি। তাহলে হেডিং দে ডি এন্ড এফ ব্লক এলিমেন্ট। আচ্ছা, ডি ব্লক এলিমেন্টের প্রধান যেগুলো করতে হয় সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের উপরেই সবকিছু নির্ভর করে। যেমন ইলেকট্রন বিন্যাসের উপরে ডি ব্লক এলিমেন্টের যেগুলো আছে, কোন লবণ কালারফুল হয়, কোন সল্ট কালারফুল হয় না, কোন সল্ট প্যারাম্যাগনেটিক, কোন সল্ট ডায়াম্যাগনেটিক, এইগুলো মেনলি সবই হয় ডি ব্লক এলিমেন্টের ইলেকট্রন বিন্যাসের উপর। এবং ডি ব্লক এলিমেন্টের হাইব্রিডাইজেশন সেইগুলো সব বলা যায়। তারপরে ডি ব্লক এলিমেন্টের কোন জারণ স্তরটা স্টেবল, কোন জারণ স্তরটা স্টেবল নয়, সেটাও মেনলি ডিপেন্ড করে এই ইলেকট্রন বিন্যাসের উপরে। তো ডি ব্লক এলিমেন্ট এবং ডি আর এফ দুটো কিন্তু একসাথেই রিলেটেড। এই ডি এফ ব্লক এলিমেন্টের এই যে জারণ স্তরের স্টেবিলিটি, জারণ স্তর স্টেবিলিটি এইটা মেনলি একটা মূল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সেই ফ্যাক্টরটা হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্ট, নিষ্ক্রিয় জোর প্রভাব। এই নিষ্ক্রিয় জোর প্রভাবটা কি? যখন আমি পর্যায় সারণীতে এলিমেন্ট গুলো পরপর যাব, এর আগেও একবার বলেছিলাম, সেই পর্যায় সারণীতে একদম নিচের দিকে যে মৌলগুলো, সেই মৌলগুলো দেখা যায় এফ ব্লক মৌল চলে আসে। এই এফ ব্লক মৌলদের ক্ষেত্রে আবরণী ক্ষমতা সব থেকে কম। তাই আবরণী ক্ষমতা কম হওয়ার জন্য ওর বাইরের কক্ষের ইলেকট্রনটা নিউক্লিয়াস তীব্রভাবে আকর্ষণ করে,
ফলে বাইরের কক্ষের ইলেকট্রনের মধ্যে পি ইলেকট্রন বেরোতে পারে, এস এর ইলেকট্রন দুটো কেমিক্যালি ইনার্ট, মানে আর বেরোতে পারে না, ওরা নাসিকভাবে নিষ্ক্রিয়, বিক্রিয়া করে না। এটাই হচ্ছে নিষ্ক্রিয় জোর প্রভাব। যেমন ধর অ্যালুমিনিয়াম সারিতে যে অ্যালুমিনিয়ামের নিচে আছে গ্যালিয়াম, তারপরে টেলুরিয়াম, পোলোনিয়াম। এই টেলুরিয়াম এইগুলোই পরপর যে দেখবি, দাঁড়া একটু তো এই মৌল পরপর যদি যাই তাহলে ইন্ডিয়াম তারপরে টেলুরিয়াম, যেটা অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, তারপরে হচ্ছে টেলুরিয়াম। এবারে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক আমরা জানি 13। এবারে গ্যালিয়াম যেহেতু ডি ব্লক এলিমেন্ট 20 পরেই চলে আসে, তাহলে ডি তে 10টা ইলেকট্রন, তার মানে 8 যোগ করতাম, তার সঙ্গে 10 একটা 18, তাহলে 13 আর 18 যোগ করলে হবে 31। 31-এর সঙ্গে 18 যোগ করলে 49। এবারে 49-এর সঙ্গে 18 যদি যোগ করি, সেটা ওই ল্যান্থানাইট শ্রেণী 57 ক্রস করে যায়। তাই এ ব্লকের আরো 14টা মূল্য এক্সট্রা অ্যাড করতে হবে, মানে 18 যোগ 14 মানে 32। তাহলে 49-এর সঙ্গে 32 যোগ কর, হবে 81। তাহলে এই টেলুরিয়ামের ক্ষেত্রে এফ ব্লক এলিমেন্ট চলে আসছে 4f, 14 ইলেকট্রন চলে আসছে। তাহলে এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস হবে যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। তাহলে 3s2, 3p1, এইটা 4s2, 4p1, এটা 5s2, 5p1, এটায় 6s2, 4f14, 6s2, 6p1। এই যে টেলুরিয়ামে 14টা ইলেকট্রন এফ এর চলে এসছে, এই কারণে দুর্বল আবরণী ক্ষমতায় নিউক্লিয়াস তীব্রভাবে ইলেকট্রন এই তিনটেকে টানবে। তাই কোন রকম পি এর একটা ইলেকট্রন বেরোতে পারবে, কিন্তু এই এস এর দুটো ইলেকট্রন কেমিক্যালি ইনার্ট। এইটা কেমিক্যালি ইনার্ট, মানে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তাই টেলুরিয়ামের কিন্তু জারণ স্তর +3 থেকে, তাই টেলুরিয়াম, তাই টিএল জারণ স্তর +1 দেখায়, যেহেতু একটা ইলেকট্রন বেরোতে পারে।
তাই ওর জারণ স্তর +3 হবে না। এদিকে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কিন্তু আমরা জানি জারণ স্তর +3, কারণ এই 3টে ইলেকট্রনই বেরিয়ে যায়। গ্যালিয়ামেরও তাই। ইন্ডিয়ামের +3 সামান্য, +1 বেশি। ইন্ডিয়ামের ক্ষেত্রে এই এফেক্টটা আসে কিন্তু অল্প। হ্যাঁ, এই টিএল এর থেকে অনেক কম। তাই এর জারণ স্তর +1 স্টেবল। গেল। তাহলে এই জন্যই কিন্তু মনে রাখবি TlCl3 হয় না, TlClটা সহজেই হয়। এমনি AlCl হয় না, AlCl3 সহজে হয়। যে বোর্ড দেখা যাচ্ছে তো? না স্যার, দেখা যাচ্ছে না। আপনি স্যার ওই স্ক্রিন শেয়ার করছেন, ওটা বন্ধ করতে হবে। আচ্ছা, এবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা। তো এই একটা ইনার্ট পেয়ার এফেক্ট, নিষ্ক্রিয় জোর প্রভাব, এর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, তারপরে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের উপর প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, চৌম্বক, ভ্রামক, কালার দেখাবে কি দেখাবে না সেইগুলো মেনলি মনে রাখবি। ডি ব্লক মৌলের সল্ট কালারফুল হবার শর্ত। ডি ব্লক মৌলের সল্ট কালারফুল হবার শর্ত কি? নাম্বার 1, যদি ডি কক্ষকে কেন্দ্রীয় মৌলের বা আয়নটির অযুগ্ম ইলেকট্রন থাকে
তাহলে ডিডি ট্রানজিশন হবে এবং লবণটি কালারফুল হবে। তাহলে ডিডি ট্রানজিশন কি স্যার? মানে ডিডি ট্রানজিশন হচ্ছে ইলেকট্রন দ্বিকক্ষক যে 5টা অরবিটাল আছে তার যে ডি এর স্প্লিটিং হয়, সেই স্প্লিটিংটা এক কক্ষ থেকে আরেক কক্ষে স্প্লিট করে ইলেকট্রন জাম্প করতে পারবে। যেমন আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরিতে আমরা জানি, এটা তো এই স্তরে যখন ভেঙে যায় এই T2G আর ইজি স্তরে, ওই 5টা অরবিটাল T2G আর ইজি স্তরে ভেঙে যায় এনার্জি ব্যারিয়ার। তার মধ্যে ধর এইখানে কোথাও এই এই একটা অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে এর এই ডিডি ট্রানজিশন এটার থেকে এইটা এখানে গিয়ে পেয়ার্ড আপ হতে পারে, এ এইখানে যেতে পারে। এই ডি এর বিভিন্ন যখন ট্রানজিশন হয় একটা এক অরবিট থেকে আরেকটা অরবিটালে, এই ইলেকট্রন ট্রানজিশনের জন্য বলা হয় ডিডি ট্রানজিশন। তার ফলে একটা ওয়েভলেন্থ থ্রো করে, যে ওয়েভলেন্থের বিভিন্নতার জন্য তার মধ্যে থেকে এনার্জি রিলিজ হয় এবং তার বর্ণের ছটা দেখা যায়। তাই জন্য লবণটি কালারফুল হয় এবং বিভিন্ন ডিডি ট্রানজিশনের জন্য বিভিন্ন রকম কালার দেবে, বেগুনি, হলুদ, নীল এক্সেট্রা। এবারে কোনটা কি কালার সেটা তোকে বলে দেবে, কিন্তু এটা দিয়ে আমি জাস্ট জানতে পারবো কালারফুল হয়, কি কালার সেটা জানতে পারবো। যেমন ধর CuCl2 কিউপ্রিক ক্লোরাইড, এটা হচ্ছে রঙিন, হালকা সবুজ কালারের, কিন্তু Cu2Cl2 এটা হচ্ছে সাদা। কেন? কিউপ্রিক ক্লোরাইডটা রঙিন হয়, হালকা সবুজ কালার হয়, কিন্তু কিউপ্রাস ক্লোরাইডটা সাদা। তাহলে এই দুটো লবণের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি এইটার ক্ষেত্রে, তাহলে কপার হচ্ছে 29, তাহলে এটার ক্ষেত্রে কপার +1 অবস্থায় আছে। তাহলে +1 অবস্থায় মানে হচ্ছে D10 3D10 4s0। তাহলে 3D10 কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, ডি ফুলফিল আছে, তাই এর ক্ষেত্রে ডিডি ট্রানজিশন সম্ভব নয়। তাহলে এর ক্ষেত্রে 10টা ইলেকট্রন পূর্ণ আছে, তাহলে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তাই এক্ষেত্রে ডিডি ট্রানজিশন সম্ভব নয়, তাই এটি কালারলেস হবে। কিন্তু কিউপ্রিক ক্লোরাইডে একটা অযুগ্ম ইলেকট্রন থাকবে, ও 2+ মানে D9, এখানে একটা অযুগ্ম ইলেকট্রন থাকবে। এবং যদি কোনো অযুগ্ম ইলেকট্রন না থাকে সেই যৌগটাও হয় ডায়াম্যাগনেটিক, সেই পয়েন্টটাও লিখে নে। যদি অযুগ্ম ইলেকট্রন থাকে লবণটি হয় প্যারাম্যাগনেটিক, এবং কোনো অযুগ্ম ইলেকট্রন না থাকলে লবণটি হয় ডায়াম্যাগনেটিক।
এইবারে এর চৌম্বক ভ্রামক লবণ সল্টির চৌম্বক ভ্রামক বার করা। দেখ চৌম্বক ভ্রামক বার করার শর্ত হচ্ছে √x ইন্টু এক্স প্লাস 2 এত বিএম, যেখানে x সমান সমান অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। যেমন তোর ধর Mn2+, Mn2+ এর বলছে চৌম্বক ভ্রামক কত, এবং এটা প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক সেটাও বলা যাবে। তাহলে চৌম্বক ভ্রামক বার করতে গেলে Mn2+, ম্যাঙ্গানিজের 27, তাহলে ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস বাইরের কক্ষের যদি করি, ম্যাঙ্গানিজের এই ম্যাঙ্গানিজের পারমাণবিক ক্রমাঙ্ক ম্যাঙ্গানিজের হচ্ছে 25, তাহলে 3d4s2 3d5, তাহলে Mn2+ এর হচ্ছে 3d5। তাহলে বোঝাই যাচ্ছে ডি কক্ষকে 5টা অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে 5টা আনপেয়ার ইলেকট্রন, তাহলে এটা অবশ্যই প্যারাম্যাগনেটিক, এবং চৌম্বক ভ্রামক √x ইন্টু এক্স প্লাস 2 মানে 5 ইন্টু 5 প্লাস 2 এত বোর ম্যাগনেটন। তাহলে তাহলে √35, তাহলে √35 বিএম। স্যার এটা কি ডায়াম্যাগনেটিক তো? না, এটা প্যারাম্যাগনেটিক, এই সব অযুগ্ম ইলেকট্রন আছে। তো অযুগ্ম ইলেকট্রন না থাকলে তো সেটা ডায়াম্যাগনেটিক হয়। হ্যাঁ, আর অযুগ্ম ইলেকট্রন থাকলে প্যারাম্যাগনেটিক। এগুলো সব অযুগ্ম ইলেকট্রন, তো একটা ও হ্যাঁ একটা হ্যাঁ করে হ্যাঁ সিঙ্গেল আছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।
তাহলে দেখ টাইটেনিয়াম ক্লোরাইড আর টাইটেনিয়াম অক্সাইড, এদের মধ্যে কোনটা প্যারাম্যাগনেটিক আর কোনটা ডায়াম্যাগনেটিক? টাইটেনিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 22। তাহলে কোনটা প্যারাম্যাগনেটিক হবে? তাহলে এই টাইটেনিয়াম ক্লোরাইডে টাইটেনিয়াম হচ্ছে 2+, টাইটেনিয়াম অক্সাইডে টাইটেনিয়াম হচ্ছে 4+, টাইটেনিয়াম পারমাণবিক ক্রমাঙ্ক 22। 22 দ্যাট মিনস আর্গন 18, মানে বাইরেরটা 3d4s, 4s2 3d2, এই হচ্ছে টাইটেনিয়াম। এবার টাইটেনিয়াম 2+এ তাহলে টাইটেনিয়াম ক্লোরাইডে টাইটেনিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d2, দুটো বেরোবে। আর টাইটেনিয়াম অক্সাইডে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d0, 4s0। তাহলে এখানে 3d2, তাহলে ডি তে দুটো অযুগ্ম ইলেকট্রন থাকবে, তাই টাইটানিয়াম ক্লোরাইড কালারফুল এবং প্যারাম্যাগনেটিক। আচ্ছা, ডি এবং এফ ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের জেনারেল ফর্ম। তো ডি ব্লকে আমরা জানি n-1 ডি
1 to 10 আর ns 1 to 2। আর এফ ব্লকের ক্ষেত্রে এটা হচ্ছে ডি ব্লক, আর এফ ব্লক n minus 2 f 1 to 14 n minus 1 d 0 to 1। যখন এফ ব্লক এলিমেন্টে যে ডিটা পাওয়া যায় সেই ডিতে একটার বেশি ইলেকট্রন কখনোই থাকে না, এবং ns2। তাহলে এটা হচ্ছে এফ ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস, এটা হচ্ছে ডি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস। এফ ব্লক শুরুই হয় হচ্ছে ল্যান্থানাইট থেকে, মানে 57। আচ্ছা এইবারে ডি ব্লকের এবার ইলেকট্রন বিন্যাসের স্টেবল ফর্ম। স্টেবল ফর্ম মনে রাখবি, ডি এর স্টেবল ফর্ম D0, D5 and D10, আর এফ এর ক্ষেত্রে F0, F7 and F14। এই কনফিগারেশন গুলো স্টেবল ফর্ম। তাই ডি ব্লক এফ ব্লক মৌলের এই ফর্মটা সহজে হতে চাইবে, এই ফর্মটা হলে ও স্টেবল ফর্ম হয়। এই জন্য দেখবি ল্যান্থানাইডের ইলেকট্রন বিন্যাস বাইরের কক্ষে ল্যান্থানাইড 57, যার পারমাণবিক ক্রমাঙ্ক, তার বাইরের কক্ষটা, তাহলে আগে কক্ষগুলো আমি পরপর লিখি। 4f, 5d আর 6s। তাহলে এই তিনজনের মধ্যে অবশ্যই আগে 6s এ ইলেকট্রন প্রবেশ করবে, সেই n+l রুল, ইলেকট্রন প্রবেশ করে n+l রুল, n+l যার ক্ষেত্রে কম। তাহলে 6s এর ক্ষেত্রে n প্লাস, ফর 6s n+l হচ্ছে 6 + 0 6। 5d এর ক্ষেত্রে n+l হচ্ছে 5 + 2 7। ফর 4f 4 + 3 7। তাহলে 6s2 তে দুটো গেল। এইবারে বাকি রইল আর একটা ইলেকট্রন। এই 6s2 তে যখন গেছি তাই ততক্ষণে 56 হয়ে গেছে, আর একটা ইলেকট্রন। এবার n+l অনুযায়ী দুটো যদি সেম হয় তখন n এর মান যার ক্ষেত্রে কম তার ক্ষেত্রে ইলেকট্রন যাবে, দ্যাট ইজ 4f এ একটা যাওয়ার কথা, কিন্তু 4f1 এর থেকে 4f0 বেশি স্টেবল, তাই 4f থেকে ইলেকট্রন একটা জাম্প করে 5d1 এ চলে যায়, 4f0 হয়। তাই ল্যান্থানাইডের কিন্তু 4f1 6s2 হয় না, 5d1 6s2 4f0। এবারে ল্যান্থানাইডের পরে যেটা হবে, তারপরে পরপর আসবে, তারপরে কিন্তু এফ কক্ষতে ভরতে থাকবে, তখন আর ডিতে থাকবে না, তখন 4f2 4f3 4f4 4f5 এভাবে আসবে। কেবলমাত্র একটা ইলেকট্রনই জাম্প করতে পারে।
আচ্ছা, এবারে নেক্সট দেখ, কিছু জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডি ব্লক মৌলের বা তাদের অক্সাইডের উদাহরণ দাও যা অনুঘটক রূপে কাজ করে। এইবারে কিছু এমসিকিউতে অপশন থাকতে পারে। তাহলে প্রথমত শুধু মৌল যেমন এফি চূর্ণ, নিকেল, এরা হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট, অনুঘটক রূপে কাজ করে। আর অক্সাইড যেমন ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, VTO5, মোলিবডেনাম অক্সাইড, তাহলে এরা ওটা অনুঘটক রূপে কাজ করে। আচ্ছা, এবারে নেক্সট পয়েন্ট হচ্ছে ডি ব্লক মৌলের অক্সাইডের ধর্ম, মানে ডি ব্লক মৌলের কোন মৌলের অক্সাইড গুলো ক্ষারীয়, আম্লিক এবং উভয়ধর্মী। তাহলে যাদের জারণ সংখ্যা খুব হাইতে ওঠে তাদের বেশিরভাগ অক্সাইড গুলো হচ্ছে আম্লিক অক্সাইড, আর যত কমে থাকবে সেগুলো হচ্ছে ক্ষারীয় অক্সাইড, আর মিডিল পজিশনে যেগুলো থাকে সেগুলো হচ্ছে উভয়ধর্মী অক্সাইড। এরকম এক্সাম্পল হচ্ছে, যেমন ধর Mn2O7 ম্যাঙ্গানিজ হেপ্টাঅক্সাইড, এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা স্তর হচ্ছে +7, এখানে ম্যাঙ্গানিজ +7, তাহলে এই অক্সাইড হচ্ছে আম্লিক। তারপরে Fe2O3 ফেরিক অক্সাইড, তাহলে বা ফেরাস অক্সাইড, এরা হচ্ছে ক্ষারীয়। আচ্ছা, Cr2O3 and V2O5 এই দুজন হচ্ছে উভয়ধর্মী। এটা মনে রাখবি, ট্রানজিশন এলিমেন্ট যারা আছে তাদের মধ্যে এই দুটো অক্সাইডই কেবলমাত্র উভয়ধর্মী, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড আর ক্রোমিয়াম Cr2O3 ক্রোমিয়াম ট্রাই অক্সাইড, যেখানে ক্রোমিয়ামের জারণ স্তর +6। এই সরি, +3। আরেকটা আছে ক্রোমিয়ামের অক্সাইড, যেমন CrO3, এটাও একটা ক্রোমিয়ামের অক্সাইড, এখানে কিন্তু ক্রোমিয়াম +6, এটা কিন্তু আম্লিক, এটা আর উভয়ধর্মী হবে না।
G3+, vanadium 3+, copper plus, Sc3+, Fe3+। এই চারটে আয়ন দিয়েছি। এই আয়নের মধ্যে জলীয় দ্রবণে কোনগুলি রঙিন হবে বলবি, আর কোনগুলি সাদা হবে বল। আরে বোর্ড দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই চারটে আয়নের মধ্যে কোনগুলো জলীয় দ্রবণে রঙিন হবে বল। ভ্যানাডিয়ামের হচ্ছে 23, কপারের 29, স্ক্যান্ডিয়াম 21 আর Rn 26। কপারটা তো রঙিন হবে। কপার প্লাস রঙিন হবে? কপার 2+ না শুধু প্লাস? ও আচ্ছা আচ্ছা। কপারের ইলেকট্রন বিন্যাস কিন্তু হচ্ছে 3d10 4s1। তাহলে কপার প্লাস মানে হচ্ছে 4s থেকে একটা বেরিয়ে গেল, 4s0, তাহলে 3d10, তাহলে এটা রঙিন হবে না। হ্যাঁ স্যার, তাহলে রঙিন হবে না এটা। আর স্ক্যান্ডিয়াম 21 4s2 3d1, তাহলে 3d আর 3+ মানে 3d0, ইলেকট্রন থাকবে না, তাহলে এটাও রঙিন হবে না। তাহলে এই দুটো রঙিন হবে, ভ্যানাডিয়াম 3+ আর Fe3+। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আবার ঝড়টার ওটা শুরু করেছে দেখছি। আচ্ছা, এই মনোজিৎ, আজকে ওই ইয়েটায় দেখিস তো, ওই রেকর্ডিংটা ওই সেভ হচ্ছে কিনা গিয়ে দেখিস তো। হ্যাঁ স্যার, এর আগের দিন স্যার আমরা ফোনেই কথা বলছিলাম তো, ওই জন্য স্যার আমাদের ওই কথা শোনা যায়নি। ওটাই সমস্যা, আর সবকিছু ঠিক ছিল স্যার। তাহলে দেখিস আজকে বোধহয় রেকর্ডিং হয়েছে। তাহলে আমি লিভ করলাম। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা স্যার।